কেমন হয় যদি মাত্র 10টা গ্রাফেন চার্ট পরেই আমরা এইচএসসি 25-এর বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাই? আজকের এই 10টা গ্রাফেন চার্ট আমি তোমাদেরকে এমনভাবে সাজেশনটা তৈরি করেছি, যদি তোমরা এগুলো শিখো তাহলে এগুলোর আশেপাশে প্রশ্ন আসলেও তোমরা উত্তর করতে পারবে। আর এই 10টা গ্রাফেন চার্টের সাজেশন কিন্তু আমার মন করা নয়, বরং বিগত 7 থেকে 8 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে, যেন তোমাদেরও বোর্ড পরীক্ষার মধ্যে সকল বোর্ডেই তোমরা অলমোস্ট কমন পাও। সো চলো আজকে আমরা দেখে নিই আমাদের গ্রাফেন চার্টের টপ 10 সাজেশনস। আমি বারবারই বলি আমার প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে অ্যানালাইসিস করা, অর্থাৎ আমি মন গড়া ভাবে এখানে কিছুই দেইনি, বরং আমি প্রত্যেকটা প্রশ্নকে বিগত প্রায় 6 থেকে 8 বছরের বিভিন্ন বোর্ড যেটা আছে, আমাদের 9টা বোর্ড, ওই 9টা বোর্ডের প্রশ্নের আদলে আমি চেক করেছি যে এটা কোথায় কোথায় এসেছে বা এটা আসার যেই পসিবিলিটি সেটা কতটুকু। সো এই জন্যই বলবো যে এগুলো যেহেতু একেবারে অ্যানালাইসিস করা এবং প্রিভিয়াস রেকর্ডের উপর এগুলো বেস করে করা হয়েছে, তাই তোমাদের ক্ষেত্রে এটা খুবই বেশি অথেন্টিক হবে তোমরা যদি এগুলো শিখো। ঠিক আছে, ওকে, চলো আমরা একটু দেখি। আমরা প্রথমেই পাচ্ছি চয়েস অফ প্রফেশন। এটা কেমন দেখো, যে বিশেষ করে মানুষ শিক্ষিত হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তারা অনার্স মাস্টার্স শেষ করতেছে, করার পরে কত পার্সেন্ট মানুষ ব্যাংকিং এ যাচ্ছে, কত পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করছে, কত পার্সেন্ট মানুষ কৃষিকাজে যাচ্ছে, কত পার্সেন্ট মানুষ হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি যাচ্ছে, কত পার্সেন্ট মানুষ হচ্ছে রিসার্চে যাচ্ছে, টিচিং প্রফেশনে যাচ্ছে। অর্থাৎ শিক্ষিত মানুষরা তারা কোন কোন প্রফেশনে যাচ্ছে এইটা একটা চার্ট আমাদের আসতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো একই সাথে 24 বোর্ডে, দেখো এটা কতটা বেশি ইম্পর্টেন্ট, এটা 24 বোর্ডে 3টা বোর্ডে একসাথে প্রশ্ন আসছে। দেখো সিলেট বোর্ডে 24 আসছে, রাজশাহী বোর্ডে 24 আসছে এবং চট্টগ্রাম বোর্ডেও এই একই প্রশ্ন 24 সালে আসছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্যাসেজটা, গ্রাফ চার্টটা। তাহলে এইটাকে তুমি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সো এটা 25ও বিভিন্ন বোর্ডে আসতে পারে। ইভেন এটা 23ও আসছে ঢাকা বোর্ডে এবং 19 সালে এটা কিন্তু যশোর বোর্ডে প্রশ্ন আসছে। তারপর দেখো আরেকটা খুবই ইম্পর্টেন্ট, অ্যালোকেশন অফ আ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এইটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস হতে পারে, অথবা একটা স্টুডেন্ট তার পুরো 24 ঘন্টাকে কোন সাবজেক্টে কতটুকু পড়ে এইটাও আসতে পারে। তাহলে এটা অ্যাক্টিভিটিস হতে পারে অথবা ডিফারেন্ট সাবজেক্টস হতে পারে। ঠিক আছে, ডিফারেন্ট সাবজেক্টস। সো এটা একটু মাথায় রেখো যে প্রশ্নগুলো কিন্তু একটু তোমার মূল ভিত্তিটার আদলে রেখে হয়তো এটার সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে, পার্সেন্টেজটা, অথবা টপিকটা একটু কিছুটা আশেপাশে দিতে পারে। সো একটা স্টুডেন্ট অথবা স্টুডেন্টের জায়গায় একটা 10 জন স্টুডেন্ট হইতে পারে, অথবা বিশেষ করে এটা একটা স্টুডেন্টের হয়, যে রিমা, তারপর হচ্ছে রহিম, করিম। তাহলে করিম ওর একটা স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট অফ কলেজ, ও আসলে ওর কতটুকু টাইম পড়াশোনায় দিচ্ছে, ও কতটুকু টাইম হচ্ছে ঘুমানোতে দিচ্ছে, কতটুকু টাইম হচ্ছে ও স্কুলে দিচ্ছে, কতটুকু টাইম হচ্ছে ও নিজের হোমওয়ার্ক করাতে দিচ্ছে, কতটুকু টাইম হচ্ছে রিক্রিয়েশনের জন্য দিচ্ছে, বিনোদনের জন্য। এইটা একটা তোমাদের পাই চার্ট আসতে পারে। সো এটা দেখো ময়মনসিংহ বোর্ড 24-এ, দিনাজপুর বোর্ড 23-এ, সিলেট বোর্ড 23 এবং 17। দেখো সিলেট না, সরি, কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে কিন্তু আমি এই প্রশ্ন পরীক্ষা দিচ্ছি, আমি এই প্রশ্নটা আমার ছিল, আমার কুমিল্লা বোর্ডে 2017 সালে এই একই প্রশ্নে আমি পরীক্ষাটা দিচ্ছি। ঠিক আছে, তো এটা যেহেতু ময়মনসিংহ বোর্ড 24-এ আসছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে তোমাদের 25 ব্যাচে। তারপর দেখো এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের থেকে আমরা কোন কোন জিনিসগুলা ইউরোপে বা আমেরিকাতে বেশি বেশি এক্সপোর্ট করি। যেমন এটা রেডিমেড গার্মেন্টস হতে পারে, সেটা হচ্ছে শ্রিম্প হতে পারে, সেটা হচ্ছে টি হতে পারে, টি লিফ মানে চা পাতা। সো আরো যে যে ব্যাপারগুলো আছে, কোনটা কতটুকু অংশ জুড়ে আছে আমাদের এক্সপোর্ট সেক্টরের ক্ষেত্রে, ওইটা আমাদের পরীক্ষা আসতে পারে। দেখো এটা যশোর বোর্ড 24-এ আসছে এবং বরিশাল বোর্ড 23-এ কিন্তু একই প্রশ্ন আসছে। তারপরে দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা তোমরা একেবারে এটাকে যতগুলো স্টার মার্ক দিতে পারো দাও, এইটা তোমাদের একেবারে কমন একটা কোয়েশ্চেন। এইটা তোমাদের পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে এবছর আসবে, মাস্ট। ধরে নাও তোমরা 25-এ যারা পরীক্ষা দিচ্ছ, তোমরা এই প্রশ্নটা পড়ছো মানে হচ্ছে যে কোনো বোর্ডে এটা একটা প্রশ্ন কমন পাবা, মাস্ট ধরে নাও। তুমি দেখো এই একই প্রশ্ন কতগুলো বোর্ডে একসাথে আসছে। হ্যাঁ, কমন একেবারে দেখবা। তুমি কলেজের টেস্ট পরীক্ষা দাও, হয়তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে অনেকেরই দেখবা কলেজের টেস্ট পরীক্ষায় তোমাদের এইটা আসছে। আবার কারো কারো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে তোমাদের যে ইয়ার চেঞ্জ এক্সাম হয়েছে ওইখানে এটা আসছে। দেখো যে দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড অর ইন্টারনেট ইউজার্স, এটা এভাবে আসতে পারে যে শুধু মোবাইল ফোন ইউজার গত 10 বছর কতটুকু বেড়েছে বা কমেছে, বা ইন্টারনেট ইউজার শুধু আসতে পারে।
আবার মোবাইল ফোন এবং ইন্টারনেট ইউজার একসাথে আসতে পারে। বোঝা গেল যে মোবাইল ফোন কতটুকু বাড়ছে সেই তুলনায় ইন্টারনেটের ব্যবহারকারী কতটুকু বাড়ছে। আবার এটা এভাবে হইতে পারে যে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট কতটুকু বাড়ছে। দেখো এটার কাছাকাছি প্রশ্ন কি হবে যে পজিটিভ ইম্প্যাক্ট এতটুকু, নেগেটিভ ইম্প্যাক্ট এতটুকু। সো এই জায়গায় কিন্তু একটু ভ্যারিয়েশন দিতে পারে, বাট মোস্ট অফ দ্য কেস প্রশ্নটা এরকমই থাকে যে গত 10 বছরে বা 20 বছরে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা কি হারে বেড়েছে, কত সালে মোবাইল ফোন কতটুকু ছিল, ইন্টারনেট ওই বছর কতটুকু ছিল, আবার পরবর্তী 2 বছর বা 3 বছর পরে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কতটুকু বাড়ছে, ইন্টারনেটের সংখ্যা কতটুকু বাড়ছে। সো এই রেশিওটা দিতে পারে। দেখো এটা ঢাকা বোর্ডে 24-এ, দিনাজপুর বোর্ড 24-এ, কুমিল্লা বোর্ড 24-এ, তারপর আবার ঢাকা বোর্ড 19-এ, কুমিল্লা বোর্ড 19-এ, বরিশাল বোর্ড 19-এ, একসাথে এখানে মানে এই একই বছর 3 বোর্ডে আসছে, আবার ভিন্ন 3টা বোর্ডে দেখো আবার একই সাথে আসছে। সো দেখা যায় যে 25 সালে এটা ভিন্ন আরো 3 বোর্ডে একসাথে দিয়ে দিল, হতে পারে। তারপর আসো দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন, এটা বিগত বছরগুলোতে যদি চিন্তা করি আমাদের 23 আর 24 আসে নাই, বাট 19 পর্যন্ত এই প্রশ্নটা বেশ আসতো। হ্যাঁ, এয়ার পলিউশন যেমন দেখো দিনাজপুর বোর্ড 17 এবং 19, এবং চট্টগ্রাম বোর্ডেও আবার 19 এবং 17। তবে মজার ব্যাপারটা কি, আমরা একটা যে ডাটা দেখি এটা যেই বোর্ডে আসতেছে এটা 1 বছর পরে পরে আসতেছে ওই বোর্ডেই। যেমন দেখো 17তে আসছে, 19-এ আসছে, আবার এখানে 17তে আসছে, 19-এ আসছে। এখানে পার্থক্যটা কেন? ওই যে 18তে আমাদের দুইটা কম্বাইন্ড পরীক্ষা হয়েছে, 18তে কিন্তু প্রতি বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হয় নাই, জাস্ট সেট এ সেট বি বা সেট ক সেট খ বলা হইতো। ওই 2 সেটে পুরো সকল 8টা বোর্ডের প্রশ্ন হয়েছে, তখন 9টা বোর্ড ছিল না। এবার আসো ফ্যামিলিজ ইনকাম ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা পরিবারে যেই টাকা উপার্জন করে বাবা, সেই টাকাটা কতটুকু হচ্ছে বাসা ভাড়ায়, কতটুকু হচ্ছে খাবারে, কতটুকু হচ্ছে ক্লদিংসে, কতটুকু হচ্ছে তোমার রিক্রিয়েশনে, কতটুকু হচ্ছে মেডিকেয়ারে খরচ হচ্ছে, এই যে ডিস্ট্রিবিউশনটা এটা আসতে পারে। সো এটা দেখো আসছে কিন্তু আমাদের একদম লেটেস্ট চিন্তা করলে ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে প্রশ্নটা, এবং সিলেট বোর্ডের 17তে আসা প্রশ্ন। তারপর দেখো ট্রান্সপোর্টেশন ইউজড বাই স্টুডেন্টস অর ট্রাভেলার্স, এইটা স্টুডেন্টসে আসতে পারে যে একটা স্কুলের একটা কলেজের মোট 800 জন শিক্ষার্থী, 800 জন শিক্ষার্থীর মধ্যে কতজন শিক্ষার্থী গত 1 মাসে কারা কারা বাস ইউজ করছে, কত পার্সেন্ট হচ্ছে প্রাইভেট কার ইউজ করছে, কত পার্সেন্ট রিক্সা ইউজ করছে, কত পার্সেন্ট তারা নিজেরা পায়ে হেঁটে কলেজে আসছে। এখন এইটা দেখো স্টুডেন্ট ছাড়া এটা চাইলে কিন্তু ট্রাভেলার্স হইতে পারে, যে একটা প্লেস ধরো হচ্ছে বাংলাদেশে যেই ট্রাভেলাররা আসছে তারা ট্রাভেল করছে কিভাবে, তারা কি মানে প্রাইভেট গাড়ি নিয়ে নিছে, নাকি তারা হচ্ছে বাসে চড়ে ট্রাভেল করছে, নাকি তারা সিএনজি করে ট্রাভেল করছে, অটোরিকশা করে ট্রাভেল করছে, নাকি তারা কিভাবে ট্রাভেল করছে। সো এইটা দেখো জাস্ট স্টুডেন্টস এবং ট্রাভেলার্সের ব্যাপারটা একটু জাস্ট নামের পরিবর্তন হইতে পারে। সো এই প্রশ্নটা আমাদের চট্টগ্রাম বোর্ডে 23-এ আসছে এবং রাজশাহী বোর্ডে 19-এ আসছে। চট্টগ্রাম বোর্ডের সাথে এটা কিন্তু খুব বেশি রিলেটেড। হ্যাঁ, আমাদের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলো যেহেতু চট্টগ্রামে অবস্থিত, তাই সেই জায়গার মধ্যে ট্রাভেলার্স আসার সম্ভাবনাটা একটু বেশি। তোমাদেরকে আরো 2টা আমি একটু 3টা আমি তোমাদেরকে বোনাস দিব, এগুলো বিগত বছরগুলোতে পরীক্ষায় আসে নাই, এসএসসিতে আসছে বাট ইন্টারে আসে নাই। যেমন ধরো পিপল বিলো পভার্টি লাইন বা পিপল লিভিং বিলো পভার্টি লাইন, অর্থাৎ দারিদ্র সীমার নিচে বাস করা যেই মানুষ কতজন আছে বাংলাদেশে, অর্থাৎ 2000 সালে কতটুকু মানুষ বাস করতো দারিদ্র সীমার নিচে। দারিদ্র সীমা একটা নির্দিষ্ট ইনকাম লিমিট বোঝায়, যে ওইটুকু যদি সে আর্ন করতে না পারে তাই সে প্রতি মাসে বা প্রতি বছরে, তাহলে সে ওই পভার্টি লাইনের নিচেই বসবাস করতেছে। তাহলে এটা 2000 কত ছিল, 2005-এ কত ছিল, 2010-এ কত ছিল, 15-তে কত ছিল, এইভাবে একটা রেঞ্জ তৈরি হতে পারে। সো এইটা একটা পড়বা তোমরা মাস্ট। আর ওটা হচ্ছে লিটারেসি রেট ইন বাংলাদেশ, বাংলাদেশের সাক্ষরতার হার, অর্থাৎ বাংলাদেশে কোন কোন বছরের সাক্ষরতার কেমন ছিল। কখনো দেখা যায় সাক্ষরতা 60%, কখনো 65%, কখনো 70%। সো সাক্ষরতার হারটা কমে বাড়ে। হ্যাঁ, সাক্ষরতার হার কিন্তু কমে বাড়ে। সো সাক্ষরতার হার বাংলাদেশে কোন বছরে কত ছিল, এই প্রশ্নটা তোমরা অবশ্যই অবশ্যই পড়বা। আর তোমাদেরকে 10 নাম্বার মেলানোর জন্য, অর্থাৎ 10ম আরেকটা প্রশ্ন তোমাদেরকে ভাইয়া বোনাস হিসেবে দিতে, সেটা হচ্ছে একটা যে কোনো স্টোরের বা যে কোনো একটা বড় বিখ্যাত শপিং মলের সেলস রেট, হ্যাঁ, যে কোনো শপিং মলের সেলস রেট লিখে রাখো তোমরা, যে সেল রেট। ওকে, সেলস রেট কেমন, অর্থাৎ 5 বছর কেমন বিক্রি হয়েছে, অথবা একটা বইয়ের দোকান হইতে পারে, অথবা এখানে হইতে পারে যে 21শে ফেব্রুয়ারিতে যে বই মেলা হয়, 21শে বই মেলা, ফেব্রুয়ারি না, তাহলে এই যে ফেব্রুয়ারিতে যে বই মেলা হয়, ওই বই মেলার মধ্যে গত 5 বছরে বই সেলের হার কেমন ছিল।
তাই না? আমরা দেখতে পাইছি যে আমাদের এবছর 25শে যে ফেব্রুয়ারি হয়েছে বইয়ের সেল কিন্তু কমছে। তাহলে এই যে বিগত 10 বছরে বইয়ের সেল কখন বাড়ছে কখন কমছে, এই রেশিওটা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। সো এটা বইমেলার হতে হবে এমন না, এটা কোনো বড় স্টোরের হইতে পারে, তাদের ইনকামের একটা যেই কতটুকু ইনকাম হচ্ছে, প্রফিট হচ্ছে, এই যেই শেয়ারটা এটা কিন্তু দেখাতে পারে। সো আমি আশা করতেছি এই 10টা যদি তোমরা খুব ভালোভাবে পড়ো, তাহলে তোমরা একটা জায়গায় জাস্ট খেয়াল রাখবা, নাম্বার বা পার্সেন্ট বা সংখ্যা এগুলো বা ইয়ার চেঞ্জ হইতে পারে, বাট তোমাকে শিখতে হবে যে লেখার ওয়েটা। হ্যাঁ, কখন তোমার পার্সেন্টেজ বাড়লে কিভাবে বলবা, পার্সেন্টেজ একদম স্টেবল থাকলে কিভাবে বলবা, পার্সেন্টেজ কমলে ধীরে ধীরে সেটা কিভাবে বলবা, বা হঠাৎ করে বেড়ে গেলে কিভাবে বলতে হয়, হঠাৎ করে কমে গেলে কিভাবে বলতে হয়, এই যে ধারণাগুলো এগুলো আসলে তোমাদের শেখার। কারণ গ্রাফ এন্ড চার্ট তুমি মুখস্থ করবে না, তুমি কনসেপ্টটা পড়বা, এখানে কিভাবে ডাটাগুলোকে তারা রিপ্রেজেন্ট করছে সেটা যদি বুঝতে পারো, তাহলে তুমি গ্রাফ এন্ড চার্টে অবশ্যই ভালো করবা। তো আশা করতেছি এই অ্যানালাইসিস করা তোমরা যদি গ্রাফ এন্ড চার্টের সাজেশনটা তোমরা ফলো করো, তাহলে অবশ্যই তোমরা বোর্ড পরীক্ষায় কমন পাবে এবং তোমরা ভালো রেজাল্ট করবে। সো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটার সাথে যুক্ত থাকো, এবং হচ্ছে তোমাদের যদি মনে হয় যে না এই অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট, এটা আমরা করার চেয়ে এটা মানিক ভাই করে দিল, সেক্ষেত্রে আমাদের সুবিধা হলো। সো তোমরা এই ক্লাসটাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ ইংলিশ উইনার। আসসালামু আলাইকুম।